প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ থেকে আমরা বাংলা ভাষা এবং ব্যাকরণ বিষয়ের আলোচনা শুরু করছি। এই আলোচনায় সকলে অংশগ্রহণ করলে এবং সকলের মতামত পেলে অবশ্যই ভালো লাগবে এবং আগামী দিনে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে সে সম্পর্কে আমরা আলোচনা করব। সেকশন 1 ল্যাঙ্গুয়েজ 1 বিষয় বেঙ্গলি অর্থাৎ বাংলা ব্যাকরণ বিষয়ের আলোচনা শুরু করব এমনভাবে 2021 সালের যে প্রশ্নপত্র সেই মডেলকে অনুসরণ করে, অর্থাৎ পূর্বে 2013 এবং 2015 সালে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসেছিল 2021 সালের যে টেট প্রশ্নপত্র সম্পূর্ণ কিন্তু আলাদা। এই মডেল যেভাবে যিনি তৈরি করে থাকুন মডেলটি কিন্তু একেবারেই প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযুক্ত একটা প্রশ্নপত্র। তাহলে প্রস্তুতি হিসেবে আমাদেরকে সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে এবং বাংলা ব্যাকরণ বিষয়ে একেবারে গভীরে প্রবেশ না করলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব জটিল ব্যাপার। ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিঙ্গ, বচন, পুরুষ, সেখান থেকে লিঙ্গ সম্পর্কে বা লিঙ্গান্তর যে অধ্যায়টি আছে দুটো প্রশ্ন এসেছিল। প্রশ্ন নম্বর 14 অর্থাৎ 14, সেখানে বলা হয়েছে যে নিচে প্রদত্ত মন্তব্য ও তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচারের নিরিখে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন। মন্তব্য দেওয়া আছে যে ব্যাকরণের পুরুষ কথাটির সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই। যুক্তি দেওয়া হয়েছে যে ব্যাকরণে পুরুষ হলো ক্রিয়ার আশ্রয়। এখানে যে বিকল্পগুলি দেওয়া আছে বা অপশনগুলি, এ মন্তব্য ও যুক্তি দুয়েই শুদ্ধ, বি মন্তব্য ও যুক্তি দুয়েই অশুদ্ধ, সি মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ, ডি মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে, অর্থাৎ এই চারটি বিকল্পের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ মন্তব্য ও যুক্তি দুয়েই শুদ্ধ। 27 নম্বর প্রশ্ন অর্থাৎ 27, সেখানে একটি প্রশ্ন এসেছে যে লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্য শুদ্ধ? এ ওজস্বী শব্দটি স্ত্রীলিঙ্গবাচক, বি ওজস্বী শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বিনী, সি ওজস্বিন শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বী, ডি ওজস্বী শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বিনী। তাহলে ব্যাকরণের নিয়মে এবং বানানের দিক থেকে সঠিক উত্তর হলো বি অর্থাৎ ওজস্বিনী, দন্তস্য বয় হস্রই দন্তনে দীর্ঘই। তাহলে এই দুটি প্রশ্ন ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় লিঙ্গ, তো সেখান থেকে এই যে দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, প্রথম যে প্রশ্নটি এখানে শুধু লিঙ্গ বা লিঙ্গান্তর সম্পর্কে কিন্তু সীমাবদ্ধ না রেখে এমনভাবে প্রশ্নটি করা হয়েছে যে সেখানে লিঙ্গ বচন পুরুষ যে মূল অধ্যায় সেখানে পুরুষ যে আলোচনা সেখানেও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্য শুদ্ধ, এখানে ওজস্বী শব্দটিকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে বি এবং ডি এই দুটোতেই কিন্তু আছে ওজস্বিনী এই শব্দটি। তাহলে একটা সাধারণভাবে প্রাথমিক ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে হ্যাঁ ওজস্বী থেকে ওজস্বিনী হবে, কিন্তু মুশকিলটা হলো যে ওজস্বিনী শব্দটির বানানগত হেরফের এখানে আছে। ও বর্গীয়জ দন্তস্য বয় হস্রই দন্তনে দীর্ঘই, ও বর্গীয়জ দন্তস্য বয় দীর্ঘই এবং দন্তনে হস্রই। তাহলে এই লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে আমাদের কিন্তু নত্যবিধান সত্যবিধান এখানেও কিন্তু আমাদেরকে একটু সজাগ থাকতে হচ্ছে, অর্থাৎ বানান সম্পর্কে সজাগ থাকতে হবে। লিঙ্গ সম্পর্কে যাবতীয় তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, লিঙ্গ পরিবর্তনের বিশেষ বিশেষ দিক আলোচনা করা হচ্ছে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে এবং সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যদি ভালো লাগে তাহলে মন্তব্যর কলামে অবশ্যই আপনারা মন্তব্য করবেন এবং মতামত জানাবেন। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে চিহ্ন থেকে কোনো পদ পুরুষ বা স্ত্রী বা পুরুষ ও স্ত্রী কিছুই নয়, কিংবা পুরুষ স্ত্রী উভয়ে
এসব বুঝতে পারা যায় তাকে লিঙ্গ বলে। বিভিন্ন ব্যাকরণ বইয়ে লিঙ্গ সম্পর্কে যে শ্রেণীবিভাগ করা হয়েছে, সেখানে পঞ্চম শ্রেণীতে লিঙ্গের শ্রেণীবিভাগ হয়তো 3টি দেখানো হয়েছে। অন্যান্য শ্রেণীতে হয়তো লিঙ্গ শ্রেণীবিভাগে আমরা দেখব যে 4টি শ্রেণী করা হয়েছে। মূলত সিলেবাস অনুযায়ী সেই শ্রেণীবিভাগটি করা হয়। আমাদের আলোচনার বিষয় লিঙ্গের যে বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে এবং লিঙ্গান্তর কিভাবে হয় সেই সম্পর্কে। তো যাই হোক, আমরা বলবো যে পুরুষ বোঝাতে পুংলিঙ্গ হয়, স্ত্রী বোঝাতে হয় স্ত্রীলিঙ্গ, জড়বস্তু বোঝাতে ক্লীবলিঙ্গ হয় এবং স্ত্রী পুরুষ উভয়ে বোঝাতে উভয় লিঙ্গ হয়ে থাকে। তাহলে পুংলিঙ্গের উদাহরণ হিসেবে আমরা বলবো কিশোর, শ্রমিক, শিক্ষক, কৃষক। স্ত্রীলিঙ্গের উদাহরণ হিসেবে আমরা পাবো শিক্ষিকা, তরুণী, পাচিকা, মালিনী। ক্লীবলিঙ্গের উদাহরণ হিসেবে আমরা পাবো ফুল, ফল, আয়না, টেবিল ইত্যাদি। আর উভয় লিঙ্গ এর উদাহরণ হিসেবে আমরা বলবো শিশু, সন্তান, বৎস, কবি, বন্ধু, শত্রু, পশু, পাখি, শিল্পী, ডাক্তার, মানুষ, ছানা, বাছুর, শাবক, মন্ত্রী, দম্পতি, অন্ধ, বাচ্চা, লোকজন, লোক, বন্ধু, প্রজা ইত্যাদি। এরপর লিঙ্গ আলোচনা প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই বলি বা বিশেষ বিশেষ দিক বা বিশেষ বিশেষ লিঙ্গ সম্পর্কে যে পয়েন্টগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেগুলি আলোচনা করা যাক। প্রাণীবাচক বিশেষ্য পদে স্ত্রী বা পুরুষ বোঝায়। অপ্রাণীবাচক বিশেষ্য পদের দ্বারা স্ত্রী বা পুরুষ কিছুই বোঝায় না, এক্ষেত্রে ক্লীবলিঙ্গ হয়, আগে বলা হয়েছে। বিশেষ্য পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের আকৃতিতে পার্থক্য আছে। বাংলায় সর্বনাম, অব্যয় ও ক্রিয়াপদের কোনো লিঙ্গ ভেদ নেই। যেমন সর্বনাম পর আমি, তুমি, সে, আপনি, এক্ষেত্রে কি হয়, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই হয়। বিশেষণ পদে স্ত্রীলিঙ্গ সর্বদা প্রযুক্ত হয় না। ব্যাপারটা কি হলো, যে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, মেয়েটি সুন্দরী। তো মেয়েটি সুন্দরী না বলে মেয়েটি সুন্দর কিংবা সুন্দরী বউ এর স্থানে সুন্দর বউ এর ব্যবহার কিন্তু প্রচলিত আছে। সেজন্য বিভিন্নভাবে এই শব্দগুলি আমরা পাই, যেমন সুন্দরী মেয়ে, সুন্দর মেয়ে, মেয়েটি সুন্দর ইত্যাদি ইত্যাদি। আমি, তুমি, তুই, সে, আপনি, এটা, ওটা, এটি, যেটি, ইহা, উহা, তাহা, তাহারা ইত্যাদি সর্বনাম পদগুলি বিশেষ্য পদের পরিবর্তে বসে। সাধারণত বিশেষ্য পদের যে লিঙ্গ হয় সর্বনাম পদেরও সেই লিঙ্গ হয়। যেমন এটি অতনুর ছেলে, তাহলে এখানে এটি হচ্ছে পুংলিঙ্গ। এটি অতনুর বড় মেয়ে, এটি স্ত্রীলিঙ্গ। এটি একটি পাকা পেঁপে, এখানে এটি হচ্ছে ক্লীবলিঙ্গ। তাহলে মূল বিষয়টি হচ্ছে যে বিশেষ্য এবং বিশেষণের লিঙ্গান্তর হয়। এর পরের বৈশিষ্ট্যে চলে যাচ্ছি। চলিত বাংলায় বা খাঁটি বাংলা, অর্থাৎ যেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলি, এগুলো হচ্ছে খাঁটি বাংলা। তো সেখানে কি হয়, বিশেষণের রূপ অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিশেষণকে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত করবার কোনো উপায় সেখানে থাকে না। যেমন বড় বউ, ভালো মেয়ে, দুধেলা গায়ে, একগুঁয়ে ভেড়ি। তাহলে এখানে বড়, ভালো, দুধেলা বা দুধেলো, একগুঁয়ে এগুলি কিন্তু অপরিবর্তিত থেকে যাচ্ছে। এছাড়াও আমরা আবার সংক্ষেপে যেমন বলি বড়দা, বড়দি, অসুস্থ ছেলে, অসুস্থ মেয়ে। ব্যাকরণে লিঙ্গ জানার প্রয়োজনীয়তা কোথায়? লিঙ্গের মাধ্যমে শব্দের প্রকৃত শ্রেণী জানা যায়, অর্থাৎ কোন শব্দটি কোন শ্রেণীর সে সম্পর্কে আমরা জানতে পারি। এরপরের পয়েন্ট, ক্লীবলিঙ্গকে অজহ লিঙ্গ বলার কারণ কি? ক্লীবলিঙ্গকে অজহ লিঙ্গ বলা হয় কারণ এগুলির লিঙ্গান্তর হয় না বলেই। পরের প্রশ্ন, উভয় লিঙ্গের অপর নাম কি? উভয় লিঙ্গের অপর নাম হচ্ছে দ্বিলিঙ্গ। পরের পয়েন্ট, সাধু বাংলায় বা তৎসম শব্দের ক্ষেত্রে যেগুলোকে আমরা সংস্কৃত শব্দ বলি, সেখানে কি বিশেষ্য পদের লিঙ্গ অনুযায়ী বিশেষণ পদের লিঙ্গ প্রয়োগের রীতি প্রচলিত ছিল। যেমন পূর্ণ সলিলা গঙ্গা, মহীয়সী মহিলা, বিপুলা বসুন্ধরা, সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি, জ্যোৎস্না পুলকিতা রজনী, তরঙ্গ বিক্ষুব্ধা নটিনী তটিনী, একাকিনী শোকাকুলা সীতা।
অবশ্য সংস্কৃতের সঙ্গে আমাদের বাংলা ব্যাকরণের অনেক পার্থক্য আছে। তো যাই হোক, এখনও কিন্তু সাধু এবং চলিত বাংলাতে রচনা সৌন্দর্য ও ধ্বনি মাধুর্যের জন্যে স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদ সম্পর্কে কখনো কখনো স্ত্রীলিঙ্গ বিশেষণ পদ ব্যবহার করা হয়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ্য পদ এবং এই স্ত্রীলিঙ্গ হিসেবে বিশেষণ পদ এগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে। যেমন বিদ্বান পুত্র, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বিদুষী কন্যা। তাহলে বিদ্বান থেকে বিদুষী আর পুত্র এখানে কন্যা হয়েছে। এরপরের পয়েন্ট, খাঁটি বাংলায় বিশেষ্যের লিঙ্গ অনুযায়ী বিশেষণ পদের লিঙ্গ প্রয়োগের রীতি অনেক ক্ষেত্রে মানা হয় না। খাঁটি বাংলার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি কিন্তু বলা হচ্ছে যে বিশেষ্যের যা লিঙ্গ, সেক্ষেত্রে বিশেষণ পদের ক্ষেত্রে কিন্তু এই রীতিটি কিন্তু সবসময় মানা হয় না। যেমন আদুরে ছেলে, মেয়ের ক্ষেত্রে আমরা কি বলছি? আদুরে মেয়ে। তাহলে ছেলে মেয়ের ক্ষেত্রে আদুরে শব্দটা আমরা প্রয়োগ করলাম। কিন্তু চলিত বাংলায় আবার কি দেখি? লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ভাই কিংবা কনিষ্ঠ ভ্রাতা, কনিষ্ঠ ভগিনী প্রভৃতি ব্যবহৃত হয় বা আমরা ব্যবহার করি। আবার বাংলা ছড়ার ক্ষেত্রে আমরা এই লিঙ্গভেদ অনেক সময় মেনে চলি না। অর্থাৎ এখানে ভাষাবিজ্ঞানের যে বিষয়টি আছে স্টাইলিস্ট অর্থাৎ শৈলী বিজ্ঞান, তো সেখানে ব্যাকরণের দিকটি খুব একটা মানা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়াতেই তার উদাহরণ আছে। যেমন উনি বলেছেন গুণবতী ভাই। তাহলে গুণবতী ভাই, এই গুণবতী শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গবাচক, কিন্তু এখানে এই ভাই পুংলিঙ্গ শব্দের সঙ্গে গুণবতী শব্দটি ব্যবহার করা হচ্ছে। অনেক সময় কি হয়, মহিলারা নিজেদের কথাবার্তায় কিভাবে বলে? রমা শব্দটি স্ত্রীলিঙ্গ, সেখানে সম্বোধন করে কি বলা হয়? ভাই রমা। খুকুকে সম্বোধন করে বলা হচ্ছে ভাই খুকু। এভাবে কিন্তু ব্যবহার চলে আসছে। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃত রীতি অসংস্কৃত শব্দের ক্ষেত্রে পুরোপুরি অনুসৃত হয় না। পুরোপুরি অনুসৃত হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো আলোচনা করা যাক, যে নিত্য পুংলিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গ। অনেকেই ব্যাকরণ বইয়ে নিত্য উভয় লিঙ্গ এভাবেও কিন্তু আলোচনা করেছেন, কিন্তু শব্দগুলি ঘুরে ফিরে সেভাবেই কিন্তু যুক্ত হচ্ছে। তো যাই হোক, আমরা মূলত দুটি বিষয়ে আলোচনা করব। নিত্য পুংলিঙ্গ শব্দ কোনগুলি? বাংলায় এমন কিছু শব্দ আছে যাদের স্ত্রীলিঙ্গ হয় না, সেগুলিকেই বলবো নিত্য পুংলিঙ্গ শব্দ। যেমন রাষ্ট্রপতি, লক্ষ্যপতি, কৃতদার, বিপত্নিক, স্ত্রৈণ, মৃতদার, পুরোহিত, কবিরাজ, ঢাকি, ঢুলি, অকৃতদার, দারোগা, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, বাজনাদার, কাপুরুষ, সভাপতি, কাব্যতীর্থ, ব্যাকরণ তীর্থ, শিল্পপতি, কুস্তিগীর, কেরানি, সাগর ইত্যাদি ইত্যাদি যে শব্দগুলি রয়েছে, এগুলি কিন্তু স্ত্রীলিঙ্গের রূপ বা স্ত্রীলিঙ্গের রূপে এদেরকে পরিবর্তন করা যায় না, সেই জন্য এদেরকে বলা হচ্ছে নিত্য পুংলিঙ্গ শব্দ। এরপরে আছে নিত্য স্ত্রীলিঙ্গ। বাংলায় এমন কিছু শব্দ আছে যাদের পুংলিঙ্গ হয় না, সেগুলিকে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ বলে। যেমন বিধবা, সধবা, তারা, বিমাতা, উপত্যকা, লতা, বর্ষা, ভূমি, জ্যোৎস্না, পৃথিবী, এয়, দয়া, ক্ষমা, ললনা, সতীন, কমলা, বন্ধা, সপত্নী, ধাত্রী, প্রসূতি, রূপসী, মৃতবৎসা, সজনী, সৌদামিনী, অঙ্গনা, অরক্ষণীয়া, লক্ষ্মী, প্রজ্ঞা, বিদ্যা, ধনী, শাঁকচুন্নি, যামিনী, অবলা, জিজ্ঞাসা, ভক্তি, শক্তি, শ্রী, গর্ভিণী ইত্যাদি ইত্যাদি শব্দ। এই শব্দগুলিকে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ বলে, কারণ এই শব্দগুলিকে পুংলিঙ্গে পরিবর্তন করা যায় না। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত 3 রকমভাবে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত করা যায়। 1 বা ক, পুংলিঙ্গ শব্দে আ, দীর্ঘ ই, আনি, ইনি, নি প্রভৃতি স্ত্রী প্রত্যয় যোগে, যেমন নবীন থেকে নবীনা। খ, স্ত্রীবাচক স্বতন্ত্র শব্দ প্রয়োগের দ্বারা, যেমন ছেলে থেকে মেয়ে। গ, স্ত্রীবাচক শব্দ পূর্বে বা পরে যোগ করে, যেমন বেটা ছেলে, মেয়ে ছেলে। এছাড়া উভয়লিঙ্গ শব্দ পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ যোগও
হয়ে থাকে, যেমন কবি উভয়লিঙ্গ শব্দ, কারণ এখানে পুরুষ কবিকেও বোঝায় এবং মহিলা কবি বা মেয়ে কবিকেও বোঝানো হয়। পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি। আস্পদ শব্দটি ক্লীবলিঙ্গ, তাই শব্দটি পুংলিঙ্গের মতোই থাকে এবং স্ত্রীলিঙ্গের বিশেষণ রূপেও ব্যবহৃত হয়, যেমন স্নেহাস্পদেষু। এই স্নেহাস্পদেষু শব্দটি আমরা পুংলিঙ্গ শব্দ যেমন রাম এবং স্ত্রীলিঙ্গ শব্দ যেমন রুমা দুটি ক্ষেত্রে ব্যবহার করি, যেমন স্নেহাস্পদেষু রাম, স্নেহাস্পদেষু রুমা। শ্রদ্ধাস্পদেষু পিতা, শ্রদ্ধাস্পদেষু মাতা। কিন্তু এই আস্পদ শব্দটি বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন হয়ে থাকে, যেমন পূজনীয়সু। তো পূজনীয়সু এটি হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, স্ত্রীলিঙ্গবাচক শব্দ কী হবে? পূজনীয়াসু। কল্যাণীয়েসু এটি হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, স্ত্রীলিঙ্গে কী হবে? কল্যাণীয়াসু। এরপর আমরা লিঙ্গ পরিবর্তনের যে নিয়মগুলি আছে সেগুলি একটু বিস্তারিত আকারে আলোচনা করব। তাহলে প্রথমেই আ স্ত্রী প্রত্যয় যোগে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ শব্দ কিভাবে আমরা পরিবর্তন করছি দেখা যাক। যেমন মহাশয় থেকে মহাশয়া, এখানে তাহলে আ স্ত্রী প্রত্যয় যোগ করা হয়েছে। বহমান থেকে বহমানা, মধ্যম থেকে মধ্যমা, দিন থেকে দিনা, শারদীয় স্ত্রীলিঙ্গে কী পাচ্ছি? শারদিয়া। সর্বংসহ স্ত্রীলিঙ্গে সর্বংসহা। 2 দীর্ঘ ই স্ত্রী প্রত্যয় যোগে কীভাবে আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করছি। শাশ্বত শাশ্বতী, মধুকর মধুকরী, পিশাচ পিশাচী, ঈশ্বর ঈশ্বরী, পুত্র পুত্রী। সা থেকে হবে শুনি। গৌর গৌরী, দহিত্র দহিত্রী, করভ করভী, পিসা থেকে পিসি, নেড়া থেকে নেড়ি। সাধু থেকে সাধ্বী, সৎ থেকে সতী। বিংশতিতম স্ত্রীলিঙ্গে কী পাবো? বিংশতিতমী। তনু থেকে তন্নি, মৃদু থেকে মৃদ্দি। সম্রাট থেকে আমরা পাচ্ছি সম্রাজ্ঞী। অবশ্য এই সম্রাজ্ঞী শব্দটি অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাকরণে অশুদ্ধ হলেও এটি কিন্তু প্রচলিত। গুরু থেকে গুরবি। 3 ঋকারান্ত পুংলিঙ্গ শব্দে দীর্ঘ ই স্ত্রী প্রত্যয় যোগে কিভাবে পরিবর্তন করা যায়। বিধাত্রী অর্থাৎ বিধাতা যে শব্দটি আমরা বলি, এখানে হচ্ছে মূল শব্দটি বিধাত্রী। স্ত্রীলিঙ্গে আমরা পাবো বিধাত্রী। বানানের কিন্তু হেরফের আছে। বিধাত্রীর ক্ষেত্রে তয়ে রি, আর বিধাত্রীর ক্ষেত্রে তয়ের ফলা দীর্ঘ ই। এখানে মনে রাখতে হবে যে রি এর স্থানে র হয়। কর্ত্রী কর্তা থেকে কর্ত্রী, তার থেকে কর্ত্রী, বানানটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক তয়ের ফলা রেপ দীর্ঘ ই। সেভাবে নেত্রী থেকে নেত্রী, দাত্রী থেকে দাত্রী, ধাত্রী থেকে ধাত্রী, পাত্র মূল শব্দ হচ্ছে পাত্রী, তার থেকে পাত্রী। অভিনেত্রী অভিনেতা, তার থেকে স্ত্রীলিঙ্গের রূপ পাচ্ছি অভিনেত্রী। শিক্ষয়িত্রী অর্থাৎ শিক্ষয়িতা, স্ত্রীলিঙ্গের রূপ শিক্ষয়িত্রী, তয়ের ফলা দীর্ঘই। এছাড়াও অন্যান্য কিছু শব্দ আছে, যেমন বক্তা থেকে বক্ত্রী, রচয়িতা থেকে রচয়িত্রী, শ্রোতা থেকে শ্রোত্রী ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে রি থেকে র হচ্ছে ঠিক আছে, কিন্তু পিতৃ শব্দের ক্ষেত্রে আমরা কি করব? পিতা অর্থাৎ পিতৃ, সেখানে কিন্তু তয়ের ফলা দীর্ঘী হবে না। তাহলে পিতৃ থেকে আমরা স্ত্রীলিঙ্গের রূপ কী পাবো? মাতৃ অর্থাৎ মাতা। অনেক সময় কী হয়, দীর্ঘ ই প্রত্যয় হলে কিছু শব্দের শেষে জফলা বাদ যায়, যেমন গার্গ থেকে গার্গী, মনুষ্য থেকে মনুষী, মৎস্য থেকে মৎস্যী, মাধুর্য থেকে মাধুরী। এখানে এই মাধুর্য শব্দটি আমরা সচেতনভাবে প্রয়োগ করছি এবং লক্ষ্য করলে দেখবেন যে মাধুর্য শব্দের অন্তস্থ জয়ের রেপ এখানে জফলা দেওয়া হয়নি। স্ত্রীলিঙ্গের রূপ মাধুরী, এখানে জফলা নেই। কিন্তু কেন জফলা দেওয়া হলো না এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা একটু বিচার বিশ্লেষণ করে মন্তব্য অবশ্যই জানাবেন। যদি অসুবিধা হয় অবশ্যই আমি সহযোগিতা করব। অর্থাৎ এক কথায় আপনাদের জন্য একটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে মাধুর্য শব্দের সঙ্গে এখানে জফলা কেন হয়নি। এরপরের পয়েন্টে চলে যাচ্ছি। পূরণবাচক শব্দে দীর্ঘ ই স্ত্রী প্রত্যয় যোগে। এই যে পূরণবাচক শব্দ, এই পূরণবাচক শব্দটি আবার আমাদের জানতে হবে। ব্যাকরণের একটি অধ্যায় আছে, মূলত সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর ব্যাকরণ বইতে পাওয়া যায়, যে সংখ্যাবাচক শব্দ এবং পূরণবাচক শব্দ।
তো পূরণবাচক শব্দ কোনগুলি? যে বিশেষণ পদ বিশেষ্যের কোনো ক্রম বা নির্দিষ্ট অবস্থান নির্দেশ করে তাকে পূরণবাচক শব্দ বলে। সংখ্যাবাচক যে শব্দ, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে সংখ্যাটা নির্দেশ করে, কিন্তু পূরণবাচক শব্দ কি করে? তার নির্দিষ্ট যে অবস্থান বা ক্রম সেটা কিন্তু নির্দেশ করে। যেমন একাদশ খেলোয়াড় নিয়ে একটি দল, তাহলে এখানে একাদশ খেলোয়াড় নিয়ে একটি দল তৈরি হয়েছে। একাদশ অর্থে এখানে আমরা বলবো 11 জন, অর্থাৎ সংখ্যা। কিন্তু যদি বলা হয় যে একাদশ খেলোয়াড়টি আজকের খেলায় গোল দিয়েছে, তাহলে একাদশ শব্দটির অর্থ এখানে হচ্ছে ক্রম বা অবস্থান, অর্থাৎ কোন খেলোয়াড়টি। ঠিক আছে, আশা করছি পার্থক্যটি বোঝা গেছে। তো এই পূরণবাচক শব্দে দীর্ঘই স্ত্রী প্রত্যয় যোগ করেও কিন্তু লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন ষোড়শ থেকে ষোড়শী, শততম থেকে শততমী, নবম থেকে নবমী। কিন্তু একটা বিষয় এখানে অবশ্যই সকলকে মনে রাখতে হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে শব্দগুলি আছে, এখানে কিন্তু দীর্ঘই স্ত্রী প্রত্যয় যোগ হবে না, তার পরিবর্তে এখানে আ স্ত্রী প্রত্যয় যোগ হয়। তাহলে প্রথম থেকে প্রথমা, দ্বিতীয় থেকে দ্বিতীয়া, তৃতীয় থেকে তৃতীয়া। পরের পয়েন্টে চলে যাচ্ছি। অঙ্গবাচক শব্দে আ কিংবা দীর্ঘই স্ত্রী প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন করা হয়। অর্থাৎ এখানে অঙ্গবাচক শব্দ আছে, সেই অঙ্গবাচক শব্দের সঙ্গে আ কিংবা দীর্ঘই প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গের রূপ দেওয়া হয়। যেমন ত্রিনয়ন একটি শব্দ, তাহলে ত্রিনয়ন পুংলিঙ্গ শব্দটির স্ত্রীলিঙ্গ রূপ কিভাবে পাচ্ছি? ত্রিনয়না বা ত্রিনয়নী, অর্থাৎ আ এবং ই দীর্ঘই দুটোই যুক্ত হয়েছে। সুকেশ, সুকেশা, সুকেশী। চন্দ্রমুখ, চন্দ্রমুখা, চন্দ্রমুখী। কৃষোদর, কৃষোদরা, কৃষোদরী। পরের পয়েন্টে চলে যাচ্ছি যে ইন ভাগান্ত শব্দে দীর্ঘই স্ত্রী প্রত্যয় যোগ করে কিভাবে লিঙ্গ পরিবর্তন করা হয়। তো ভাগান্ত বিষয়টি কি আলোচনা করা যাক। স্ত্রীলিঙ্গ হলে ইন, বিন, শালীন প্রত্যয়ান্ত শব্দের শেষে দীর্ঘই হয় যদি স্ত্রীলিঙ্গ হয়। এই জাতীয় শব্দকেই ইন ভাগান্ত শব্দ বলে। এটা ব্যাকরণের একটি বিষয়। স্ত্রী প্রত্যয় দীর্ঘই মূল শব্দটির সঙ্গে থেকে যায় এবং প্রত্যয়ান্ত শব্দটির শেষে দন্তন্য বা মূর্ধন্য, অর্থাৎ কোনো কোনো শব্দের ক্ষেত্রে দন্তন্য এবং কোনো কোনো শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার হয় নত্যবিধির নিয়ম অনুযায়ী। যেমন রাগী, র যুক্ত আকার যুক্ত গ যুক্ত দীর্ঘই, তাহলে রাগী, এখানে শব্দটি আমরা পাচ্ছি রাগিন যুক্ত দীর্ঘই স্ত্রী প্রত্যয়। সেখানে শব্দটি স্ত্রী প্রত্যয় যুগে আমরা যে শব্দটি পেলাম সেটা হচ্ছে রাগিনী। রাগিনী শব্দের মধ্যে নি মূর্ধন্যে দীর্ঘই করা হয়েছে, কিন্তু ভাগী শব্দের ক্ষেত্রে ভাগিন যুক্ত দীর্ঘই ভাগিনী, এখানে কিন্তু দন্তন্যে দীর্ঘই করা হয়েছে। সেরকম গুণী অর্থাৎ গুণিন থেকে, তার থেকে স্ত্রীলিঙ্গের রূপ আমরা পাচ্ছি গুণিনী। যোগী অর্থাৎ যোগিন, তার থেকে আমরা পাচ্ছি যোগিনী। পক্ষী, পক্ষিন, স্ত্রীলিঙ্গের রূপে আমরা পাচ্ছি পক্ষিনী। মালি অর্থাৎ মালিন, স্ত্রীলিঙ্গের রূপে আমরা পাবো মালিনী। হস্তি, হস্তিন, স্ত্রীলিঙ্গ হচ্ছে হস্তিনী। তপস্বী অর্থাৎ শব্দটি হচ্ছে তপস্বিন, স্ত্রীলিঙ্গে পাচ্ছি তপস্বিনী। পরের বৈশিষ্ট্যে বা পয়েন্টে চলে যাচ্ছি যে পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে স্ত্রীলিঙ্গে ই কা হয়। যেমন গায়ক, তাহলে অক আছে, স্ত্রীলিঙ্গে পাচ্ছি গায়িকা অর্থাৎ ই কা। অভিভাবক, অভিভাবিকা। প্রচারক, প্রচারিকা। বাদক, বাদিকা। গ্রাহক, গ্রাহিকা। পরিচালক, পরিচালিকা। কিন্তু এখানে মনে রাখতে হবে যে নর্তক, খনক, রজক এই শব্দগুলিতে ইকা যুক্ত হয় না। কি হয়? ই, নর্তক থেকে নর্তকী, খনক থেকে খনকী, রজক থেকে রজকী বা রজকিনী, এভাবে কিন্তু স্ত্রীলিঙ্গের রূপ দান করা হয়। এরপর আনি, নি স্ত্রী প্রত্যয় যোগে কীভাবে লিঙ্গ পরিবর্তন করা হয় দেখা যাক। ইন্দ্র থেকে ইন্দ্রাণী, রাজা থেকে রাজ্ঞী, বরুণ থেকে বরুণানী, ব্রহ্মা থেকে ব্রহ্মাণী, অরণ্য থেকে অরণ্যানী, সর্ব থেকে সর্বাণী, পতি থেকে পত্নী। একাধিক স্ত্রীলিঙ্গ রূপ হয় ও প্রতিটি পৃথক অর্থ হয়, অর্থাৎ কিছু পুংলিঙ্গ শব্দ আছে যে শব্দগুলির একের বেশি স্ত্রীলিঙ্গের রূপ কিন্তু পাওয়া যায়। কোন কোন শব্দ দেখা যাক। যেমন আচার্য একটি পুংলিঙ্গবাচক শব্দ, স্ত্রীলিঙ্গে আমরা পাচ্ছি আচার্যা, কিন্তু এখানে আচার্য শব্দের অর্থ হচ্ছে মহিলা অধ্যাপক।
অন্যদিকে আচার্যানী, এই আচার্যানী শব্দের অর্থ হচ্ছে আচার্য পত্নী অর্থাৎ আচার্যের স্ত্রী। তাহলে আচার্য পুংলিঙ্গবাচক শব্দটি দুটো আমরা স্ত্রীলিঙ্গের রূপ পেয়ে যাচ্ছি এবং দুটোর অর্থ আলাদা। সেভাবে শূদ্র, শূদ্র থেকে আমরা পাচ্ছি শূদ্রা অর্থাৎ শূদ্রা কথাটির অর্থ হচ্ছে শূদ্র জাতীয়া। আরেকটি পাচ্ছি শূদ্রী বা শূদ্রাণী অর্থাৎ শূদ্রের পত্নী বা স্ত্রী। বৈশ্য, বৈশ্যের স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে বৈশ্যা, এর অর্থ হচ্ছে বৈশ্য জাতীয়া। আরেকটি রূপ পাচ্ছি বৈশানী অর্থাৎ বৈশ্য পত্নী। উপাধ্যায়, উপাধ্যায়ের স্ত্রীলিঙ্গ রূপ উপাধ্যায়া অর্থাৎ উপাধ্যায় শব্দটির অর্থ এখানে অধ্যাপিকা। আরেকটি রূপ আমরা পাচ্ছি উপাধ্যায়ানী বা উপাধ্যায়ী অর্থাৎ উপাধ্যায়ের পত্নী। সেভাবে ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়া বা ক্ষত্রিয়ানী, ক্ষত্রিয় জাতীয়া নারী। আরেকটি রূপ হচ্ছে ক্ষত্রিয়ী অর্থাৎ ক্ষত্রিয়ের পত্নী। চণ্ড, চণ্ড থেকে পাচ্ছি চণ্ডী, এর অর্থ হচ্ছে দুর্গা বা দেবী বিশেষ। আরেকটি রূপ আমরা পাই চণ্ডা, চণ্ডা অর্থে ক্রুদ্ধ নারী বা কোপন স্বভাবা বা কোপন স্বভাবা নারী। সেভাবে তারক থেকে তারিকা অর্থাৎ তারিকা শব্দটির অর্থ এখানে রক্ষা কর্ত্রী হিসেবে পাচ্ছি। আর তারকা হিসেবে আমরা পাচ্ছি জ্যোতিষ্ক পদার্থকে। নট, এই নট পুংলিঙ্গবাচক শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে নটি, নটি শব্দটির এখানে অর্থ হচ্ছে বারাঙ্গনা। আর একটি আমরা পাচ্ছি নটিনী অর্থাৎ নর্তকী অর্থে। প্রাজ্ঞ, প্রাজ্ঞ শব্দের স্ত্রীলিঙ্গবাচক রূপ হচ্ছে প্রাজ্ঞী অর্থাৎ প্রজ্ঞাবানের স্ত্রী। আরেকটি রূপ হলো প্রাজ্ঞা অর্থাৎ প্রজ্ঞাবতী নারী। এর পরের বৈশিষ্ট্যে আমরা চলে যাচ্ছি যে পুরুষবাচক শব্দের যৎ, মত, কর, ময়, ইয় স্থানে স্ত্রীলিঙ্গ যথাক্রমে বতী, মতি, করি, ময়ী ও ইয়সী হয়। যেমন গুণবান একটি শব্দ, তাহলে গুণবান গুণবৎ থেকে এসেছে, আমরা স্ত্রীলিঙ্গের রূপ কী পাবো? গুণবতী। সেই রূপ রূপবান অর্থাৎ রূপবৎ থেকে এসেছে, তাহলে রূপবতী। শ্রীমৎ থেকে শ্রীমান, স্ত্রীলিঙ্গের রূপ আমরা পাচ্ছি শ্রীমতী। ভক্তিমত অর্থাৎ ভক্তিমান, স্ত্রীলিঙ্গের রূপে আমরা পাচ্ছি ভক্তিমতী। সেইভাবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করী, শঙ্কর থেকে শঙ্করী, মৃন্ময় থেকে মৃন্ময়ী, স্নেহময় থেকে স্নেহময়ী, বৃহৎ থেকে বৃহতী, ভগবান থেকে ভগবতী, মহান থেকে মহতী, সরস্বান থেকে সরস্বতী, আয়ুষ্মান থেকে আয়ুষ্মতী, তেজস্বান থেকে তেজস্বতী, ধীমান থেকে ধীমতী, শ্রেয়স থেকে শ্রেয়সী, বর্ষিয়ান থেকে বর্ষীয়সী। পৃথক শব্দ ব্যবহার করে স্ত্রীলিঙ্গের পরিবর্তন। স্বামী থেকে স্ত্রী, কর্তা থেকে গৃহিণী বা গিন্নি, জনক থেকে জননী, বর থেকে বধূ, বিদ্বান থেকে বিদুষী, সুখ থেকে সারি, বলদ থেকে গাভী, পুরুষ থেকে প্রকৃতি বা স্ত্রী বা মহিলা। বাবা বা বাপ স্ত্রীলিঙ্গের রূপ আমরা পাবো মা। ভাসুর দেওর, তার থেকে পাচ্ছি আমরা ভাজ, যা, ননদ। যুবক থেকে যুবতী, কিন্তু যুবা থেকে জুনি। চাকর থেকে ঝি, পুত্র থেকে আমরা পাবো কন্যা বা দুহিতা। পতি থেকে আমরা স্ত্রীলিঙ্গের রূপ পাচ্ছি জায়া বা পত্নী। ভর্তা থেকে আমরা পাচ্ছি ভার্যা। জামাতা থেকে কন্যা, ছেলে থেকে মেয়ে বা বউ বা বৌমা। জামাইবাবু থেকে দিদি। দাদামশাই থেকে দিদিমা, বোনাই থেকে বোন। সয়া অর্থাৎ সইয়ের স্বামী, তার থেকে স্ত্রীলিঙ্গের রূপ আমরা পাচ্ছি সই। মিয়া থেকে বিবি, এড়ে থেকে বকনা, জামাই থেকে মেয়ে, ভাইরা ভাই থেকে শালিকা বা শালি। পুরুষবাচক শব্দের সঙ্গে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গের রূপ কীভাবে পায় দেখা যাক। যেমন রাজপুত্র থেকে রাজকন্যা, মুনি থেকে মুনিপত্নী, গরু থেকে গাই গরু, দোকানি থেকে মেয়ে দোকানি, যাত্রী থেকে মেয়ে যাত্রী, কর্মী থেকে মহিলা কর্মী, নাপিত থেকে নাপিত বউ, পুলিশ থেকে আমরা পাই মেয়ে পুলিশ, সৈন্য থেকে পাচ্ছি নারী সৈন্য। কবি স্ত্রীলিঙ্গের রূপে আমরা বলি কবি পত্নী বা কবি প্রিয়া বা মহিলা কবি। সাহিত্যিক মহিলা সাহিত্যিক। কৃষক পুত্র স্ত্রীলিঙ্গের রূপে আমরা পাই কৃষক কন্যা বা কৃষক দুহিতা। প্রণেতা থেকে মহিলা প্রণেতা, বন্ধু থেকে বন্ধু পত্নী, গুরু থেকে গুরু মা। অনেক সময় কি হয়, ছোট চেহারা বা ক্ষুদ্রার্থ বোঝাতে স্ত্রী প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তন করা হয়।
আবার কোনো কোনো ক্ষেত্রে বৃহৎ অর্থেও কিন্তু লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন কথা থেকে কথিকা, নাটক থেকে নাটিকা, গীত থেকে গীতিকা, পুস্তক থেকে পুস্তিকা, ঝোলা থেকে ঝুলি ছোট অর্থে, মালা থেকে মালিকা, ঘর থেকে ঘটি, কোষা থেকে কুশি, কোণা থেকে কণিকা, ছড়া থেকে ছুরি, দড়া থেকে দড়ি। বৃহৎ অর্থে যেমন বন থেকে বনানী, অরণ্য থেকে অরণ্যানী। এখানে একটি পয়েন্ট অন্যভাবে করা হয়েছে যে উভয় লিঙ্গ শব্দ পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ যোগে এখানে লিঙ্গ পরিবর্তন কিভাবে হচ্ছে দেখা যাক। উভয়লিঙ্গ শব্দ যেমন লোক, তাহলে পুংলিঙ্গের রূপে আমরা কি পাবো? পুরুষ লোক। স্ত্রীলিঙ্গবাচক শব্দে আমরা পাচ্ছি স্ত্রীলোক। সেরকম বন্ধু থেকে পুরুষ বন্ধু, মেয়ে বন্ধু। হাতি থেকে মদ্দা হাতি, মাদি হাতি। গোসাই থেকে বাবা গোসাই, মা গোসাই। বাছুর থেকে এড়ে বাছুর, বকনা বাছুর। বেড়াল থেকে হুলো বেড়াল, আর স্ত্রীলিঙ্গের রূপে আমরা পাচ্ছি মেনি বেড়াল। চিল, মদ্দা চিল, মাদি চিল। সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান। কিছু কিছু বিদেশি শব্দের লিঙ্গ পরিবর্তন কিভাবে হয় দেখা যাক। যেমন সাহেব থেকে মেম বা বিবি দুটোই হয়। নানা থেকে নানি। গোলাম বা নফর থেকে হয় বান্দি। খানসামা থেকে হয় আয়া। বাদশাহ, নবাব বা বাদশাহ, স্ত্রীলিঙ্গের রূপে আমরা পাচ্ছি বেগম। খিদমতগার থেকেও আমরা পাচ্ছি আয়া শব্দটি। শাহজাদা, স্ত্রীলিঙ্গের রূপে পাচ্ছি শাহজাদি। দুলহা থেকে স্ত্রীলিঙ্গের রূপ দুলহিন। লর্ড বা লাট থেকে আমরা পাচ্ছি লেডি। এরপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, স্ত্রীলিঙ্গ হলে অন, বস, প্রত্যয়ান্ত শব্দের শেষে দীর্ঘই যুক্ত হয়। যেমন নাম, এ নাম শব্দটি আমরা পাচ্ছি নামন যুক্ত দীর্ঘই সমান নামনি। বিদ্বান, বিদ্বস যুক্ত দীর্ঘই সমান বিদুষী। আবার পুংলিঙ্গ শব্দের শেষে স্বরের স্থানে হস্রই প্রত্যয় যোগ করে কিভাবে লিঙ্গ পরিবর্তন হয় দেখা যাক। যেমন কাকা থেকে কাকি, এখানে হস্রই করা হয়েছে। খুড়া থেকে খুড়ি, চাচা থেকে চাচি, জেঠা থেকে জেঠি, মামা থেকে মামি। বান্দা থেকে বান্দি বা বান্দি। আদুর থেকে আদুরি, অভাগা থেকে অভাগী, খোকা থেকে খুকি, ছোঁড়া থেকে ছুরি। ছিচ কান্দুনি থেকে ছিচ কান্দুনি, বেটা থেকে বেটি। চাকর থেকে চাকরানি, এখানে দীর্ঘই দেওয়ার প্রয়োজন নেই। পণ্ডিত থেকে পণ্ডিতানি, কলু থেকে কলুনি, খট্টা থেকে খট্টানি। সবগুলি কিন্তু হস্রই যুক্ত করা হয়েছে। খুব মজার বিষয়, কয়েকটি পারিবারিক শব্দ আছে সেখানে স্ত্রীলিঙ্গের দুটো রূপ হয়। যেমন ভাগ্নে, এই ভাগ্নে শব্দটির স্ত্রীলিঙ্গে যখন আমরা পরিবর্তন করছি প্রথমে বলছি আমরা ভাগ্নি। এই ভাগ্নি অর্থে বোনের মেয়ে। আর ভাগ্নে বউ যখন বলছি তখন এর অর্থ হয়ে যাচ্ছে পত্নী অর্থে। ছেলে শব্দটি স্ত্রীলিঙ্গে রূপান্তর করলে আমরা পাই মেয়ে, এই মেয়ের অর্থ এখানে কন্যা। আর ছেলের স্ত্রীলিঙ্গের রূপ যখন বউ বলা হচ্ছে তখন সেটি কিন্তু পত্নী অর্থে ব্যবহৃত হচ্ছে। সেরকম দাদা থেকে দিদি, দিদি অর্থে বড় বোন। আর দাদার সঙ্গে যদি বৌদি আমরা বলি তাহলে সেটি পত্নী অর্থে ব্যবহৃত হয়। সেভাবে ঠাকুরপো, এই ঠাকুরপো পুংলিঙ্গ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ আমরা ঠাকুরঝি পাই। ঠাকুরঝি অর্থে ননদ। আর ঠাকুরপো থেকে ছোট যা যদি বলা হয় তাহলে এখানে পত্নী অর্থে ব্যবহৃত হয়। বাংলা শব্দভাণ্ডারে কিছু যৌগিক শব্দের পুরুষবাচক অংশটির বদলে স্ত্রীবাচক শব্দ বসিয়ে স্ত্রীলিঙ্গের রূপ দান করা হয়। যেমন পুরুষ কর্মী, তার থেকে আমরা পাচ্ছি মহিলা কর্মী। বাবা গোসাই, তার থেকে পাই মা গোসাই। ঠাকুরপো থেকে ঠাকুরঝি। বলদ গরু, গাই গরু। মদ্দা হাঁস, মাদি হাঁস। বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু তৎসম শব্দ আছে যেগুলি সংস্কৃতের স্ত্রীলিঙ্গ এবং বাংলা স্ত্রীলিঙ্গ একেবারে স্বতন্ত্র, অর্থাৎ সংস্কৃতের স্ত্রীলিঙ্গের রূপ এবং বাংলায় স্ত্রীলিঙ্গের রূপ আলাদা। যেমন সংস্কৃতের পুংলিঙ্গ একটি শব্দ হচ্ছে শ্বশুর। এই শ্বশুর শব্দটি সংস্কৃত স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে শ্বশ্রু, কিন্তু বাংলা স্ত্রীলিঙ্গের রূপ হয় শাশুড়ি। রাজা, সংস্কৃত স্ত্রীলিঙ্গে হচ্ছে রাজ্ঞী, কিন্তু বাংলা স্ত্রীলিঙ্গে আমরা পাচ্ছি রানী অর্থে। সেরকম রজক থেকে রজকী, তার থেকে রজকিনী। অভাগা থেকে অভাগী এবং বাংলার ক্ষেত্রে আমরা পাচ্ছি অভাগিনী। তো সংস্কৃত ব্যাকরণ মতে রজকিনী, অভাগিনী এই শব্দ দুটি অশুদ্ধ, কিন্তু অশুদ্ধ হলো বাংলা ব্যাকরণে এই শব্দগুলি সৃষ্ট প্রয়োগ আছে বলে স্বীকৃতি দান করা হয়েছে।
কিছু বাংলা স্ত্রীলিঙ্গ শব্দের শেষে দীর্ঘই হয়, যেমন চাঁদ মুখ থেকে চাঁদমুখী, সোনামুখ থেকে সোনামুখী। স্ত্রীলিঙ্গ হলে ইয়স প্রত্যয়ান্ত শব্দের শেষে দীর্ঘই হয়। বাংলায় ব্যবহৃত গরিয়ান, পাপিয়ান প্রভৃতি শব্দ সংস্কৃত গরিয়স, পাপিয়স শব্দের প্রথম আর একবচন। স্ত্রী প্রত্যয় দীর্ঘই মূল শব্দের সঙ্গে লাগে, যেমন গরিয়ান অর্থাৎ গরিয়স যুক্ত দীর্ঘই সমান গরিয়সী। মহিয়ান থেকে মহিয়সী, শ্রেয়ান থেকে শ্রেয়সী। পাপিয়ান পাপিয়সী। প্রেয়ান অর্থাৎ প্রেয়স, তার থেকে আমরা পাচ্ছি প্রেয়সী। বরিয়ান বরিয়সী। বর্ষিয়ান বর্ষিয়সী। বলিয়ান বলিয়সী। ভুয়ান থেকে ভুয়সী। একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে, সাধারণত পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিণত করা হয়, কিন্তু বাংলায় এমন কিছু শব্দ আছে সেগুলো মূলত স্ত্রীবাচক। এগুলোর সঙ্গে পতি, তার থেকে আয় প্রত্যয় যোগে পুংলিঙ্গে পরিবর্তন করা হয়। যেমন বন থেকে বনায়, ননদ থেকে নন্দায়, মাসি থেকে মেসো, এটি মূলত অভিশ্রুতির বশে হয়। সেরকম পিসি থেকে পিসে, এটাও অভিশ্রুতির কারণে হয়ে থাকে। তো বাংলায় বহুল প্রচলিত একটি স্ত্রী প্রত্যয় দন্তন্য। এই দন্তন্য প্রসারে হয়েছে দন্তন্যে হস্রই নি, আনি, ইনি। যেমন নাতি থেকে নাতিন, মিতা থেকে মিতেন, বেয়ায় থেকে বেয়ান, গয়লা থেকে গয়লানি। এরপর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা উল্লেখ করব যে বাংলায় স্ত্রী প্রত্যয় প্রয়োগের একটি অসাধারণ দৃষ্টান্ত পাওয়া যায় ননদ শব্দের মধ্য দিয়ে। এই ননদ শব্দটি কিভাবে পরিবর্তন হচ্ছে দেখা যাক। ননন্দ, তার থেকে আমরা বলছি যে ননন্দা অর্থাৎ কামস টু, অর্থাৎ ননন্দা থেকে ননদ শব্দটির স্ত্রীলিঙ্গ। এর সঙ্গে অর্থাৎ ননদ শব্দের সঙ্গে দীর্ঘই প্রত্যয় যোগ করে দ্বিতীয়বার স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করা হয়। ননদ থেকে আমরা দীর্ঘই প্রত্যয় যুক্ত করে পাচ্ছি ননদী। এরপরে মজার ব্যাপার হলো যে এই ননদী শব্দটির সঙ্গে তৃতীয়বার স্ত্রী প্রত্যয় দন্তন্যয় দীর্ঘই যোগ করে হলো ননদিনী শব্দটি। আধুনিক বাংলায় পুংলিঙ্গে তুচ্ছ অর্থে আ এবং অবকা অর্থে উয়া প্রত্যয় যুক্ত হয়। যেমন রামা থেকে রেমো, যদু থেকে যদো, শ্যামা থেকে শ্যামো। আশা করছি আজকের আলোচনা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আগামী দিনে আমরা ব্যাকরণের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি অবশ্যই আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে বসে এই করোনা পরিস্থিতিতে সকলে প্রস্তুতি নিন। আমরা সঙ্গে আছি। আগামী দিন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আবার নিয়ে আসব। সকলকে ধন্যবাদ।